প্রত্যেক মানুষের জীবনে ভালোবাসা ধরা দেয়। কেউ কেউ হয়তো সেই ভালোবাসাকে ধরে রাখতে পারে, আবার কারো কারো জীবনে সেটা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। চলুন আজ আমরা বরং চলে যাই শাগনিকের বাড়িতে। না, এখনো বাড়িতে নেই, ওর সঙ্গে কোনো কথা নেই, বরং ওর বাড়ির, ওর ঘরের বুক শেলফের একদম ওপরের তাকে, যেখানে একটা ডায়েরি আছে ধুলোয় মাখা। সেই ধুলোয় মাখা ডায়েরিটা খুলে কয়েকটা পাতা আমরা পড়ি। চলুন আজ আমরা শুনে নিই প্রীতম গোস্বামী এবং সুস্মিতা গোস্বামীর কলমে অব্যক্ত। বুকের মধ্যে বেশ একটা উৎকণ্ঠা নিয়ে নতুন টিউশন ব্যাচ বসেছে যেই রুমের ভিতর, তার দরজাটা আলতো করে টোকা দেয় শাগনিক। আসবো স্যার? হ্যাঁ এসো। স্যারের সম্মতি পেয়ে শাগনিক রুমের ভিতরে ঢোকে আর মেঝেতে পেতে রাখা মাদুরটার একটা জায়গায় নিজের অবস্থানটুকু বজায় রাখতে দখল করে বসে। তারপর নিজের ব্যাগটা রাখে নিজের সামনে। অচেনা জায়গায় প্রথম দিন সবার সাথে কিভাবে মানিয়ে নেবে, বন্ধুত্ব কিভাবে গড়ে তুলবে, এসব চিন্তাভাবনা শাগনিকের বুকে দামামা বাজিয়ে দিতে থাকে। আর এর মধ্যেই টুকটাক কথা হয়ে যায় তার পাশে বসা ছেলেটার সাথে। হাই, আমি সুজিত, দমদম থেকে। তা তুই কোথা থেকে ভাই? একটা ছেলে শাগনিককে প্রশ্ন করে। আমি শাগনিক, ব্যারাকপুর থেকে। আরে বাস, তাহলে তো দাদা বৌদি বিরিয়ানি খুব খেয়েছিস তুই। শাগনিক হেসে বলে ওঠে, না সেরকম ভাবে না, তবে খেয়েছি। নতুন ক্লাস, নতুন টিউশন ব্যাচ, নতুনভাবে সব কিছু শুরুয়াত। তবে এসবের মধ্যে ভুলে গেলে চলবে না যে মাধ্যমিক পরীক্ষাটা প্রত্যেকটা ছাত্র জীবনের জন্য অত্যন্ত প্রাচীন ও চিরাচরিত ব্যাপার। স্যারের কথায় শাগনিক সহ বাকি সকলের হুঁশ ফেরে মাধ্যমিকের প্রস্তুতি আজ থেকেই তাদের শুরু করা উচিত বলে। হ্যাঁ স্যার, তা ঠিক। ঠিক স্যার, সমস্বরে বলে ওঠে সকল ছেলেমেয়ে। শাগনিক দেখে ব্যাচে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় অনেক বেশি, মানে এতটাই বেশি যেটা এক ঝলক দেখলেই না গুনে বলে দেওয়া সম্ভব। তাই এই রকম অদ্ভুত অনুপাত দেখে তার বেশ হাসি পেয়ে যায়। সে একে একে সবাইকে দেখতে থাকে। দেখতে দেখতে হঠাৎ করেই একজনের ওপর চোখ আটকে যায় তার, একটা মেয়ের ওপর। মেয়েটা নিজের বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলছিল। ব্যাপারটা হয়তো সেরকম কিছুই নয়, কিন্তু শাগনিকের বুকের ভিতর কেমন যেন একটা অদ্ভুত রকমের তোলপাড় হওয়া শুরু হয় এটা দেখে। আজ অবধি কোনো মেয়ের প্রতি তার এরকম অনুভূতি কাজ করেনি, অথচ আজ তার এমন মনে হতে থাকে যেন নিজের হৃদয়ের স্পন্দন তার নিজের কানেই স্পষ্টভাবে আসছে। ইচ্ছে করে মেয়েটার দিকে সারাটা সময় ধরে তাকিয়ে থাকতে, না তাতেও যেন কম পড়বে। তাই সারাটা সময় নয়, যতক্ষণ পর্যন্ত তার চোখের পলক চিরতরে বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেয়েটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে শাগনিকের। এই ছেলে, তুমি কি দেখছো আনমনা হয়ে? স্যারের ভারী কণ্ঠস্বরে শাগনিক রীতিমতন আটকে ওঠে। তার দেহে যেন তার প্রাণটা ফিরে আসে হঠাৎ করে। সে আমতা আমতা করতে থাকে। না স্যার, সেরকম কিছু না। আমি পুরো দেখলাম, অন্যমনস্ক হয়ে থাকিছিলে। বলো বলছি, কি দেখছিলে? স্যারের ধমকের স্বর দ্বিগুণ হয়ে ওঠে। সবাই চুপচাপ হয়ে তাকিয়ে থাকে শাগনিকের দিকে, কারণ কেউই কারোর দিকে অতটা ধ্যান দেয়নি। সবাই এখানে নতুন, একে অপরের অচেনা। তাই হঠাৎ করে শাগনিকের ওপর এমন অভিযোগ আসা দেখে সবাই একটু অবাকই হয়। আর শাগনিক নিজেকে চরমভাবে দোষারোপ করে। তারপর অপরাধীর ন্যায় জড়সড়ো হয়ে মাথা নিচু করে বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। আমি কিন্তু আমার ক্লাসে একদম অ্যাবসেন্ট মাইন্ডের অ্যাটিটিউড অ্যালাউ করব না। প্রথম দিন এসেই তুমি এরকম আনমনা হয়ে রয়েছো? এরকম হলে মাধ্যমিক তো দূরস্থান, চেষ্টাও তুমি উতরাতে পারবে না। প্রথম দিন স্যারের ধমক খেয়ে শাগনিক মাথা নিচু করে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে সবার সামনে এভাবে বকা খেলেও সে নিজের অপরাধ নিয়ে বিন্দুমাত্র বিচলিত হয় না, বরং তার অবাধ্য চোখ দুটো সেই মেয়েটাকেই বারবার দেখতে থাকে।
গোটা সন্ধ্যেটা গল্পে পড়ায় সবার কেটে যায়, কিন্তু অন্য সব কিছুর চেয়ে শাগনিকের হৃদয়ে যেন অন্য কিছুর মৃদুমন্দ দোলা চলতে থাকে। ছুটির সময়ে স্যার আরেকবার বলে দেন, সোম, বুধ আর শুক্রবার তোমাদের ক্লাস হবে, তোমরা সবাই জানো। আবার বুধবার আসবে সবাই, বিকেল 5টায় যেন আমি সবাইকে এখানে প্রেজেন্ট থাকতে দেখি। ঠিক আছে স্যার। স্যারকে সম্মতি দিয়ে সবাই পড়ার ব্যাচ থেকে ঠেলে ঠুলে বেরোয়। কিন্তু সবাই ঠেলে ঠুলে বেরোলেও শাগনিক দেখে সেই মেয়েটা নিজের বান্ধবীদের সাথে ধীরে সুস্থে সবার শেষে বেরোয়। আনমনে মুখে একটা হাসি খেলে যায় তার, আর মুখ থেকে বেরিয়ে আসে, বেশ শান্ত মেজাজের মেয়ে তো। বাড়ি ফিরে সবার কাছে গুছিয়ে পড়ার ব্যাচের গল্প বলতে পারে না শাগনিক। বাড়ির লোক অবশ্য ছেলের এই অগোছালো হাবভাবকে পড়ার চাপের প্রতিফলন মনে করলেও শাগনিক জানতো এর আসল কারণ কি। তাড়াতাড়ি খেয়ে নে, পড়তে বসবি তো তুই? মায়ের প্রশ্ন হঠাৎ করে। হ্যাঁ হ্যাঁ। থতমত খেয়ে উত্তর দেয় শাগনিক। তোর কি হয়েছে বলতো? এত টেনশন করার কিচ্ছু হয়নি বাবা। আজ থেকে তো সবে মাত্র শুরু করলি পড়তে যাওয়া। ভালো করে পড়া শুরু করে দে প্রথম থেকেই, দেখবি ঠিক হয়ে যাবে সব। একদম এত চিন্তা করিস না। যা খেয়ে দিয়ে পড়াগুলো দেখে নে, আজ স্যার যা পড়িয়েছেন। বাধ্য ছেলের মতো শাগনিক খেয়ে দিয়ে নিজের রুমে খাটে বই খাতা রেখে পড়তে যাবে। হঠাৎ খাতার সাদা পেজে আনমনা হয়ে তাকিয়ে বসে থাকে। মেয়েটা মনে হয় খুব হাসি খুশি, হাসতে ভালোবাসে। যখনই দেখছিলাম তখনই শুধু বাচ্চাদের মতন খিলখিল করে হাসছিল। নিজের মনে হেসেই কথাগুলো বলে ওঠে শাগনিক। আচ্ছা, মেয়েটার নাম কি হতে পারে? কি হতে পারে? খুশি নাকি হাসি, নাকি মিষ্টি, মধুশ্রী নাকি? খাতার সাদা পেজটাতে একটা একটা করে লিখে ফেলে মন থেকে বেরিয়ে আসা সমস্ত নাম। তারপর সবকটা নাম চোখ বুলিয়ে দেখতে দেখতে ভাবে, এতগুলো নাম তো লিখলাম, তা এর মধ্যে কোন নামটা হতে পারে ওর? বেশ উদ্বিগ্ন হয়ে যায় শাগনিক। নিজের কাছে নিজের করা অত্যন্ত কঠিন এক প্রশ্ন মনে হতে থাকে তার। আচ্ছা, যদি এই সবকটা নামের মধ্যে একটাও ওর নাম না হয়, তখন তখন কি হবে? মাথায় হাত দিয়ে বেশ গভীর ভাবনায় ডুবে যায় শাগনিক। পড়ার সামগ্রী নিয়ে বসলেও সময়টা পার হয়ে যায় মেয়েটাকে নিয়ে ভাবতে ভাবতে। এই রে, আমি তো পড়ছি না আজকের পড়াটা। না না, এবার পড়তে হবে। আর এই নামগুলোর পেজটাও ছিঁড়ে ফেলতে হবে। যদি আমার খাতায় কেউ এতগুলো মেয়ের নাম দেখে ফেলে, তাহলে পিঠের চামড়া আর একটুও থাকবে না আমার। এই বলে খাতার ওই পেজটা ছিঁড়ে পাশে রাখে, জোর করে মন আনে পড়ার দিকে। কিন্তু কিছুক্ষণ পরবার পর যেই পাশে রাখা ছেঁড়া কাগজটার দিকে চোখ যায়, তখন আবার মনে পড়ে যায় সেই মেয়েটার কথা। নিজের মাথায় নিজেই জোরে গাঁটটা দিয়ে বলে, আরে পড় রে পড় শাগনিক, কি করছিসটা কি তুই? পড়া ছেড়ে অন্য কোথাও কেন মন চলে যাচ্ছে তোর বারবার? নিজের মনকে শাগনিক আনমনা হাসি হেসে বলে, জানি না রে, কেন মনটা বারবার অন্য কোথাও চলে যাচ্ছে। তবে খুব ভালো লাগছে জানিস, ভীষণ ভালো লাগছে মনটাকে অন্য কোথাও যেতে দিতে। নিজের মনকে সংযমে না রেখে এইভাবে প্রশ্রয় দিতে দিতে শাগনিকের সব বই খাতা খাট থেকে চলে যায় নিজের জায়গায়। আর শাগনিক শুয়ে পড়তে যাবে, ঠিক তখনই সে বলে ওঠে, আরে, এই কাগজটার তো ব্যবস্থাই করলাম না কোনো, মুঠো করে বাইরে ফেলে দিই বরং। এই বলে আন্দাজে লেখা মেয়েটার অজস্র নামের কাগজটা সে হাতে নিয়ে মুঠো করতে যাবে, ঠিক তখনই তার মন কেন যেন তাকে বাধা দিয়ে বলে ওঠে, না না থাক, ফেলবো না কাগজটা। যদি এর মধ্যে কোনো একটা নাম ওই মেয়েটার হয়ে যায় তখন কি হবে? দরকার নেই ফেলার, লুকিয়ে রেখে দিই বরং। এই বলে শাগনিক বেশ ভালো একটা জায়গায় কাগজটা লুকিয়ে রেখে শুয়ে পড়ে টানটান হয়। কিন্তু দু চোখের পাতা যেন কিছুতেই এক হচ্ছে না তার। আচ্ছা, মেয়েটা কি আমার সাথে কথা বলবে কখনো? কথা না হলে ওর নামটা জানবো কীভাবে? ও তো হাসতে খুব ভালোবাসে। আর কি কি ভালোবাসে ও? ইস, ওকে এমনভাবে আমি দেখছিলাম যার জন্য প্রথম দিনে স্যারের কাছে বকা গেলাম,
তাও আবার সবার সামনে। কি যে ভাবলো কে জানে। অবশ্য ও তো জানে না যে আমি ওর দিকেই তাকিয়ে বসেছিলাম। জানলে যে কি হতো। ওর দিক থেকে চোখ সরাতে না পারলে সেটা কি আমার দোষ নাকি? এতটা বলার পর থেমে যায় শাগনিক আর অস্থির হয়ে উঠে বসে। শাগনিকের আর ঘুম আসে না সে রাতে। ব্যাচে মেয়েটাকে প্রথম দেখার পর থেকে প্রত্যেকটা মুহূর্ত তার চোখের সামনে একটা রঙিন স্বপ্ন হয়ে ধরা দিতে থাকে, আর তার প্রতিফলন ফুটে ওঠে তার ঠোঁটের কোণে থাকা হাসিটাতে। গোটা রাত পার হয়ে যায় মেয়েটার নাম কি হতে পারে এই চিন্তায়। যেন তার জীবনের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর জানতে তাকে রাতের পর রাত জেগে দিনের পর দিন অপেক্ষা করে পরিশ্রম করতে হবে। ভোরের দিকে চোখ লেগে গেলেও সে ঘুম বেশিক্ষণ স্থায়ী হয় না। মায়ের ডাকে সকালে সমস্ত কাজ সেরে স্কুলে যায়। স্কুলে ক্লাস চলাকালীন সে ভাবতে থাকে, আজ বাদে কালকেই আবার পড়তে যাবে। তার মানে একটা গোটা দিন আমাকে অপেক্ষা করতে হবে। অথচ মনে হচ্ছে কি একটা সাংঘাতিক দীর্ঘ যুগের মতন সময় একটা দিন। ইস, কখন যে কাল বিকেল 5টা বাজবে। আচ্ছা, কাল ও আসবে তো পড়তে? ঠাকুর, তুমি দেখো ও যেন কাল আসে পড়তে। কালকে ওর বান্ধবীর থেকে ওর নামটা জেনে রাখতে হবে আমায়। দেখি আমার আন্দাজে লেখা নামগুলোর মধ্যে কোনো একটা হয় কি না। শেষের কথাটা বলার সময় কেমন যেন একটা উদ্বিগ্নতা অনুভব করে শাগনিক। তার চিন্তা হতে থাকে, তার নামগুলোর মধ্যে কোনো একটা নাম ওই মেয়েটার হবে তো। ঠিক আছে, যতদিন না আমি ওর নাম জানতে পারছি ততদিন না হয় আমি ওকে আমার স্বপ্ন সুন্দরী বলে ডাকবো। হঠাৎ করেই শাগনিকের মাথায় খেলে যায় এই নামটা, আর রেখে দেয় সেটাই, আসল নামের খোঁজ না পাওয়া পর্যন্ত। সেই দিনটা কোনো রকমে কেটে গিয়ে আসে পরের দিন বিকেল 5টা, শাগনিকের বহু প্রতীক্ষিত সময়। শাগনিক 4টের মধ্যেই হন হন করে সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছে যায়, আর হাত মুখ ধুয়ে রেডি হওয়া দেখে ওর মা বলে ওঠে, এ কি, তুই এত তাড়াতাড়ি রেডি হচ্ছিস কেন? আজ বিকেলে তো পড়া আছে না, তুমি ভুলে গেছো? সে তো 5টার সময়, এখন তো সবে 4টে বাজে। তুই তো সাইকেল করে যাবি, 4:30তে রেডি হয়ে বেরোলেও তো তুই 5টার মধ্যে পৌঁছে যাবি। তাহলে শুধু শুধু এত তাড়াহুড়ো করছিস কেন তুই? শাগনিক ঘাবড়ে যায়, বুঝতে পারে না তার মায়ের এই কথার উত্তরে কি বলবে। এখন চুপ করে বস যা, আমি খাবার নিয়ে আসি, খাবার খেয়ে তারপরে যাবি। না মা, আমি আর এখন কিছু খাবো না। কেন? উফ মা, তুমি আমাকে তাড়াতাড়ি যেতেও বারণ করছো, আবার খেতেও বলছো। তুমি কি আমার একটাও কথাও রাখবে না? বেশ নারাজ স্বর শাগনিকের। তোর যে মাঝে মাঝে কি হয় আমি বুঝতেই পারি না। 4টার সময় বেরিয়ে তুই কি পড়ার ব্যাসে ঝাঁপ দিবি? আর না খেয়ে যাওয়ারই বা কি আছে? আমাকে একটা সত্যি কথা বলতো, তুই কি ট্রেন ধরবি? মায়ের কথা শুনে শাগনিকের মুখ ভার হয়ে যায়। সে মুখ ভার করে মনে মনে বলতে থাকে, মা গো, আমি তাড়াতাড়ি বেরোতে চাইছি কি এমনি এমনি? আজ তো একটু ফিটফাট হয়ে যেতাম। আর আমি যদি এখন খেয়ে বেরোই তাহলে কি আমার চেহারাটা ঠিকঠাক লাগবে? তুমি কেন বুঝতে পারছো না মা? তুই বস বাবা, আমি খাবার নিয়ে আসছি, ঠিক আছে? এই বলে মা যেই খাবার আনতে যাবে ঠিক তখনই শাগনিকের খাটের দিকে নজর যায়। এটা তো নতুন টি শার্ট মনে হচ্ছে। ভ্রু কুচকে জানতে চায় মা। হ্যাঁ, নতুন টি শার্ট বের করেছিস কেন? আসলে এটা আজ পরে যাব। মা কিছু একটা বলতে যাবে ঠিক তখনই শাগনিক বলে ওঠে, মা 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 প্লিজ, এটাই অন্তত বারণ করো না তুমি। আমি নতুন জামাটা পরে যাবোই মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই বলে মা খাবার আনতে চলে যায়, আর শাগনিক হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, নতুন জামা পরার অনুমতি শেষমেশ পাওয়া গেল তাহলে। এরপর খেয়ে দিয়ে মা চোখের আড়াল হতেই খুব দ্রুত জামা কাপড় পরে, গায়ে একটু পারফিউম দিয়ে চুলটা বেশ উল্টে পাল্টে আছড়ে আয়নার সামনে ঘুরে ফিরে নিজেকে ভালো দেখে সাইকেল নিয়ে মা আসলাম বলে ব্যাগ নিয়ে রওনা দেয়। পৌঁছানোর পর দেখে বড্ড আগেই পৌঁছে গেছে। ব্যাচ পুরো ফাঁকা।
সেই রুমে ঢুকে শতরঞ্চিটা পেতে একটা জায়গায় বসে দরজার দিকে তাকিয়ে থাকে, কখন সে আসবেই অপেক্ষায়। হঠাৎ পিছন থেকে স্যার বলে ওঠেন, ও তুমি এসে গেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বসো। এখনও তো 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। এই বলে স্যার ভেতরের একটা রুমে চলে যান, আর শাগনিক দুরু দুরু হৃদয়ে দরজার দিকে চাতক পাখির মতন তাকিয়ে থাকে। বেশ কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর একজন ঢোকে। তাকে দেখা মাত্রই শাগনিকের গোটা শরীরে অসম্ভব রকমের একটা কম্পন শুরু হয়। বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে, গলা শুকিয়ে যায় পুরো, পাগল পাগল লাগে নিজের। দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার উপক্রম হয় তার, হৃদয় এতটাই জোরে কম্পিত হয়। যে রুমে ঢুকেছিল সেই ছিল শাগনিকের সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, যাকে কেন্দ্র করে সেই মেয়েটা, তার স্বপ্ন সুন্দরী। সে এক ঝলক শাগনিকের দিকে তাকিয়ে মাথা নিচু করে ধীর পায়ে রুমে ঢোকে। আজ এত তাড়াতাড়ি চলে এসেছি আমি? ব্যাচে তো কেউ আসেনি, ওই ছেলেটা আর আমি ছাড়া। মনে মনে মেয়েটা এই কথাটা বলে শাগনিকের থেকে বেশ খানিকটা দূরে একটা কোণায় গিয়ে মাথা নিচু করে বসে থাকে। এত বড় একটা হলরুমে সে আর নিজের বয়সী একটা ছেলে থাকায় ওর চেহারার লাজুকপনা স্পষ্টভাবে ফুটে ওঠে, যেটা শাগনিক খুব ভালো করেই বুঝতে পারে। দূর, রুমের ভিতরে আসা থেকে শুরু করে শতরঞ্জিতে বসা অবধি এখনো পর্যন্ত মাথা নিচু করে আছে কেন ও এভাবে? আমি তো দেখতেই পাচ্ছি না ওর মুখটা। প্লিজ, আর আমার দিকেও পারলে একবার তাকাও। দেখো, আমি আজ সব নতুনত্ব তোমার জন্য সাজিয়ে এনেছি। প্লিজ একটিবার তাকাও। শাগনিক মনে মনে প্রবল ছটপট করছিল আর বলে যাচ্ছিল মাথা নিচু করে থাকা তার স্বপ্ন সুন্দরীর উদ্দেশ্যে। আবার বলতে থাকে, ঠিক আছে, আমার দিকে তাকাতে হবে না, তুমি অন্যদিকেই মুখ তুলে তাকাও। আমি তোমাকে একবার দেখি তাহলেই হবে। ওদিকে মেয়েটাও মুখ তুলে তাকাতে পারে না, এতটাই সে জড়সড় হয়ে গেছে লজ্জায়। অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে নিজের বান্ধবীদের আসা, একমাত্র ওরা আসলেই যে একটু সাহস পাবে মুখ তুলে তাকানোর। শাগনিক দেখে দরজা ঠেলে আরও কয়েকজন ঢোকে ভেতরে। তার মধ্যে দুজন ছিল তার স্বপ্ন সুন্দরীর বান্ধবী। তারা পাশে বসতেই স্বপ্ন সুন্দরী মুখ তোলে আর হাসি গল্পে মেতে ওঠে। আড়ালে একটা দীর্ঘশ্বাস ফেলে শাগনিক, মনে মনে বলে, তুমি কি একান্তে পারতে না আমায় দেখা দিতে? আমি তো মাত্র একটিবারের জন্য চেয়েছিলাম তুমি মুখ তুলে তাকাও, তাও আমার দিকে তাকাতেও বলিনি। থাক, কি আর করা যাবে, এভাবেই না হয় দেখি তোমায়। তোমার বান্ধবীরা না এলে তো তুমি মুখই তুলতে না মনে হয়। মেয়েটা যেন প্রথম থেকেই তার ওপর শাগনিকের স্থির দৃষ্টির অস্থির টের পাচ্ছিল, কিন্তু সেভাবে গুরুত্ব দিয়ে সে কিছু বলে উঠতে পারেনি, কারণ সে একা ছিল তাই। এখন তার বান্ধবীরা থাকায় তার মনে হয় এখন বলা যেতেই পারে। তবে তার আগে নিশ্চিত হওয়ার জন্য সে শাগনিকের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায়। সঙ্গে সঙ্গে মুখে একটা বিকৃত ভাব ফুটে ওঠে মেয়েটার। নিজের বান্ধবীদেরকে সে অত্যন্ত অসন্তুষ্ট মুখে বলে, দেখ কীরকম নির্লজ্জের মতো তাকিয়ে আছে আমার দিকে। পড়ার ব্যাচে এসে কি ওইভাবে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকে নাকি? মনে হচ্ছে জীবনে কখনো মেয়ে দেখেনি, মানে যা তা একেবারে। শাগনিকের কানে মেয়েটার কথাগুলো ভাষা ভাষা এলেও ওদের চোখ মুখ দেখে বুঝতে পারে যে ওরা বেশ ক্ষেপে গেছে নিজেদের মধ্যে। শাগনিক অপরাধীর মতন মুখ ফিরিয়ে নিয়ে নিজেকে সংযত করে। না না, এটা ঠিক হচ্ছে না আমার। আমি কেন বারবার ওর দিকে তাকাচ্ছি? ও তো আমাকে খারাপ ভাববেই এতে। কিন্তু নিজেকে সে যতই বোঝাক, মনের অন্তর্দ্বন্দ্ব তার এই বোঝানোকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। ওকে দু চোখ ভরে দেখব, এতে কারোর তো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে আবার সমস্যা কি? আর যদিও দুটো কথাও শোনায় তো শুনবো। ওরকম একটা মিষ্টি মেয়ে আর কত কথা শোনাবে। আনমনে হেসে ওঠে শাগনিক শেষ কথাটা বলতে গিয়ে। এই রাজশ্রী, একটা পেন হবে রে তোর কাছে? আমি না আজকে আমার পেন্সিল বক্সটাই আনতে ভুলে গেছি। হঠাৎ শাগনিকের ভাবনার ছেদ ঘটিয়ে একটা মেয়ে শাগনিকের স্বপ্ন সুন্দরীকে বলে ওঠে কথাটা। হ্যাঁ, এই নে পেন। রাজশ্রী মেয়েটার দিকে হাত বাড়িয়ে এগিয়ে দেয় একটা পেন। শাগনিক মেয়েটার নাম শোনা মাত্র নিজের মনে জপতে থাকে, রাজশ্রী।
রাজশ্রী বলে, যেন নামটা প্রত্যেক মুহূর্তে আনমনে তাকে উচ্চারণ করতেই হবে এমন একটা ব্যাপার। তবে মনটা আনন্দে নাচতে থাকে, তার কারণ সে তার স্বপ্ন সুন্দরীর নাম জানতে পেরেছে আজ। এরপর একটা একটা করে দিন কাটতে থাকে, বাড়তে থাকে আরও টান, আরও অপেক্ষা, আরও বুক দুরু দুরু হওয়া। কি এক অদ্ভুত অবাধ্য ভালো লাগা কাজ করে শাগনিকের মনের মধ্যে। শাগনিক, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। স্যারের ধমকে উপস্থিত সব ছাত্রছাত্রীরা কেঁপে ওঠে, আর শাগনিকও। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। কি হ্যাঁ হ্যাঁ? আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, সেটার উত্তর দাও। শাগনিক তো জানেই না স্যার তাকে কি প্রশ্ন করেছে। সে আবার আগের দিনের মতন আমতা আমতা করতে থাকে। স্যার আজ খুব রেগে যাওয়ার মুখেই রাজশ্রী বলে ওঠে, স্যার, আপনি শুক্রবার নেবেন বলেছিলেন। ঠিক আছে। এরপর শাগনিককে স্যার অত্যন্ত কড়া গলায় বলে ওঠেন, এই যে ছেলে, আমি গতকালও তোমাকে আনমনা দেখেছিলাম, আবার আজকেও। এরকম চলতে থাকলে কিন্তু শীঘ্রই তোমার গার্জিয়ান কল হবে, এই বলে রাখলাম। শাগনিক নিজেকে সাংঘাতিক রকমের গালমন্দ করতে থাকে মনে মনে। সব সময় স্যার তাকেই কেন সব কিছু জিজ্ঞাসা করেছেন, আর সেই বা কেন একটা কথাও মন দিয়ে শুনছে না, কান অবধি নিতে পারছে না। তবে রাজশ্রীর উত্তর দেওয়ায় পরিস্থিতিটা তুলনামূলক অল্পের ওপর দিয়ে যাওয়ায় একটু ভালোও লাগে শাগনিকের। যাই হোক, আর সে অন্য কোনো দিকে মন না দিয়ে পড়ায় মনোনিবেশ করে, কারণ প্রতিদিন ঝাড় খেয়ে গার্জিয়ান কল হওয়ার পর যদি তার টিউশন ব্যাচটাই বদলে যায়, তার চেয়ে মন দিয়ে পড়াশোনা করে এখানে থেকে যাওয়াটাই ভালো। পড়ার ব্যাচে যাওয়ার জন্য তার প্রবল আগ্রহ ব্যাকুলতাকে সবাই তার পড়াশোনার প্রতি ভালোবাসা ভাবলেও শাগনিক জানতো ও কেন এতটা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে পড়ার ব্যাচে যাওয়ার জন্য। রাত জেগে খাতার পর খাতা ওর পেন চালানো দেখে সবাই অঙ্ক কষা ভাবলেও সেগুলো ছিল শাগনিকের অনুভূতি, আকুলতা দিয়ে লেখা কবিতার ছন্দ, গানের সুর, রঙিন ছবি, যেগুলোর মূল কেন্দ্রবিন্দু ছিল রাজশ্রী। ইস, মাত্র 2 ঘন্টা আমি রাজশ্রীকে দেখতে পাই, তাও সপ্তাহে মাত্র 3 দিন, মানে হিসেব মতন 6 ঘন্টা। এতে কি মন ভরে? আচ্ছা, এই সময়টা একটু বেশি হতে পারতো না? রাজশ্রী আয়নার দিকে তাকিয়ে নিজেকে আর রাজশ্রীকে কল্পনা করে বকে যায় সে পাগলের মতো। বেশ অনেকগুলো দিন কেটে যাওয়ার পর একদিন ব্যাচে অঙ্ক পরীক্ষা নেন স্যার। সবাই পরীক্ষার প্রশ্ন পেয়ে বেশ চিন্তিত, তবে শাগনিক পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, তাই তাকে অসুবিধার মুখে খুব একটা পড়তে হয় না। মন দিয়ে খসখস করে খাতায় সে কষে যায় সব অঙ্কের উত্তর। লিখতে লিখতে হঠাৎ তার চোখ পড়ে যায় কোনাকুনি বসা রাজশ্রীর দিকে। যদিও আজ এই বলাটা স্যার সাজিয়ে দিয়েছেন, কিন্তু পরীক্ষার তাড়নায় শাগনিকের মাথাতেই আসেনি যে আজ সে রাজশ্রীর খুব কাছেই বসেছে। তাই যেই মুহূর্তে খেয়াল আসা, অমনি সে দেখে রাজশ্রী নিজের পেনটা মুখে নিয়ে কিছু ভাবছে। বুঝতে পারে রাজশ্রী কোনো একটা প্রশ্ন পারছে না লিখতে। শাগনিক তুমি করে বলতে গিয়ে আনমনে জিভ কেটে তারপর জড়তা ছাড়াই বলে ওঠে, কি রে, কোথাও আটকেছে নাকি? হেল্প করবো আমি? এমন একটা কথা এরকম দুঃসময় রাজশ্রীকে যেন ভীষণভাবে চমকে দেয় চাঁদ পাওয়ার মতো। হ্যাঁ রে, একটু বলবি রে, আমি না এই অঙ্কটা পারছি না করতে। কাচুমাচু গলায় রাজশ্রী শাগনিককে কোন অঙ্কটাতে আটকে গেছে সেটা দেখাতে যাওয়ার আগেই শাগনিক নিজের খাতাটা মেলে ধরে আর বলে, এনে দেখে নে কোনটা অসুবিধা হচ্ছে। রাজশ্রী খুব খুশি হয়ে নিজের অসুবিধাগুলো যে যে জায়গাগুলোতে হচ্ছিল সেগুলো শাগনিকের খাতা দেখে নোট করে নিয়ে পরীক্ষার শেষে একগাল কৃতজ্ঞতার হাসি হেসে বলে, থ্যাংক ইউ রে, তুই আজ আমার অনেক হেল্প করলি। তুই না দেখালে আমি হয়তো আজ পাশ করতেই পারতাম না। আরে ধের, এতে আবার থ্যাংক ইউর কি আছে? না রে, কেউ এভাবে দেখায় না জানিস, কিন্তু তুই আমাকে দেখালি। সত্যি বলছি, তুই না ভীষণ ভালো রে শাগনিক। রাজশ্রীর সাথে এই প্রথমবার এইভাবে কথা, তাও আবার শাগনিকের ব্যাপারে প্রশংসা করা দেখে শাগনিক লজ্জায় রাঙা হয়ে যায়। আমরা আজ থেকে বন্ধু। এই বলে রাজশ্রী করমর্দনের জন্য শাগনিকের দিকে হাত বাড়িয়ে দেয়। শাগনিক এটা দেখে থরথর করে কাঁপতে থাকে, তার মাথা ঘুরতে থাকে রীতিমতো। চোখের সামনে যা কিছু ঘটছে এই মুহূর্তে সেগুলোকে সত্যি বলে মন মানতে চায় না।
কি হলো, শরীর খারাপ লাগছে নাকি তোর? অস্থির চিত্তে প্রশ্ন করে রাজশ্রী। না না না। কোনো রকমে নিজেকে সামলে বলে ওঠেন শাগনিক। তাহলে এরকম করছিস কেন তুই? সেদিন রাজশ্রীর এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না শাগনিক। এরপর কালের নিয়মে একটু একটু করে এগোতে থাকে তাদের বন্ধুত্ব। শাগনিক সেদিন ব্যাচে আসতে একটু লেট করেছিল বলে খুব রাগ দেখিয়ে রাজশ্রী বলে ওঠে, আমি তোর জন্য সে কখন থেকে ওয়েট করছি, আর তোর কোনো পাত্তাই নেই। যা তো, তোর সাথে কোনো কথা বলবো না আমি। আরে আমার কথাটা তো শোন, এই দেখ তোর জন্য কি এনেছি। এই বলে শাগনিক সকলের চোখের আড়ালে রাজশ্রীর হাতে একটা সুন্দর চাবির রিং দেয়। এটা কিনতে গিয়েই তো লেট হলো। আমি ভাবছিলাম তোর পছন্দ হবে নাকি হবে না, তাই অনেক বেছে তারপর পছন্দ করে এটা নিয়ে এলাম তোর জন্য। বল, পছন্দ হয়েছে তোর? মুখে হাসি ফুটলেও বেশ অভিমানী গলায় বলে, এসব করে কোনো লাভ নেই। পরের দিন তাতেই না আসলে একদম কথা বলবো না তোর সাথে। আচ্ছা বাবা, সরি। আমি কাল থেকে একদম ঠিক সময়ে আসবো, আর রাগ করিস না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, একসাথে আজকে বেরোবো কিন্তু। তাই হবে। আরেকদিন হঠাৎ করে শাগনিকের একটা খাতার ভিতর থেকে সেই কাগজটা বেরিয়ে পড়ে যেখানে রাজশ্রীর নাম জানার আগে শাগনিক আন্দাজে সব নাম লিখে রেখেছিল, কিন্তু সেগুলো যেহেতু মেয়েদের নাম তাই সেটা দেখা মাত্রই রাজশ্রী ক্ষেপে গিয়ে বলে, এ কি, তুই এতগুলো মেয়ের নাম লিখে নিজের খাতার ভেতর রেখেছিস? তার মানে তোর এতগুলো বান্ধবী? আরে না, তা নয়, তুই শোন আমার কথাটা। অনুনয় বিনয় করে শাগনিক। আমি তোর কোনো কথা শুনবো না, তুই আর আমার সাথে কখনো কথা বলবি না। ছল ছল চোখ নিয়ে বলে ওঠে রাজশ্রী। রাজশ্রীর সামনে হাঁটু ভাঁজ করে বসে হাত জোর করে শাগনিক কাতর গলায় বলে, প্লিজ রাজশ্রী, আমার কথাটা অন্তত একবার শোন। তুই আমাকে ভুল বুঝে কষ্ট পাচ্ছিস। এগুলো সব তোর নাম দিয়েছিলাম আমি। আসলে আমি প্রথমে তোর নাম জানতাম না, তাই এক একটা করে যে কটা নাম আমার মনে হয়েছিল তোর হতে পারে সেইগুলো আমি লিখে রেখেছিলাম। বিশ্বাস কর, এই নামের কোনো বান্ধবী আমার নেই। আমার শুধু স্বপ্ন সুন্দরী আছে, মানে তুই আছিস। স্বপ্ন সুন্দরী? অবাক হয়ে বলে রাজশ্রী। হ্যাঁ, তুই তো আমার স্বপ্ন সুন্দরী। তুই আমার স্বপ্ন সুন্দরী, তুই আমার গল্পের নায়িকা, তুই আমার গানের সুর, তুই আমার রঙিন ছবি। বাবা, থাক, এত বলতে হবে না আমায়। আর ভুল বুঝিস না আমায়। দেখ, তুই রাগ করলে কর, আমি তোর রাগ ভাঙাতে সবসময় রাজি, কিন্তু আমায় ভুল বুঝে তুই কষ্ট পেলে আমার খুব কষ্ট হয় রে। আর আমার কি কষ্ট হয় না মনে হচ্ছে তোর? প্লিজ আর কষ্ট পাস না তুই। অন্য কোনো মেয়ের নাম যেন আমি কোথাও না দেখি, দেখলে খুন করে ফেলবো তোকে। বেশ, তাই করিস, কিন্তু তুই ভালো থাক, ব্যাস তাহলেই হবে। তোকে ছাড়া হয়তো সেটা সম্ভব নয়। তা তুই আমাকে নিয়ে এত কিছু করেছিস, লিখেছিস বলছিস, কই একটাও তো দেখাসনি কখনো? দেখাবো রে। বেশ, আমি অপেক্ষায় রইলাম। যাই হোক, সাবধানে বাড়ি যাস। এভাবেই একটু একটু করে ওদের দুজনের একসাথে ব্যাচে পৌঁছানো, পরের দিন আসবে কিনা সেটা জানা, একে অপরের জন্য মাঝে মাঝেই স্পেশাল কিছু খাবার বানিয়ে এনে খাওয়ানো, আর ব্যাচ থেকে বেরোনোর সময় টাটা বলে দেওয়ার পরেও আরও একবার পিছু ফিরে দেখা, ও দেখেছে কিনা, আর চোখাচোখি হতেই কথা ঘুরিয়ে বলা, সাবধানে বাড়ি যাস কেমন, থেকে শুরু করে মান অভিমান খুনসুটি, এমন ধরনের ছোট্ট ছোট্ট অথচ স্পেশাল অনুভূতিগুলো গড়ে উঠতে থাকে। রাজশ্রীও যেন নিজেকে একটু পরিপাটি করে রাখে সবসময়। কি যেন একটা খেয়ালে বেখেয়ালি হয়ে মুচকি মুচকি হাসে আনমনে। কার নাম যেন খাতায় অথবা হাতে পেন দিয়ে লিখে ঢেকে দেয় সবার থেকে। তার চোখ জোড়ার চাহনিতেও যেন কারোর প্রতিবিম্ব ফুটে ওঠে সবসময়। কিন্তু ওদের দুজনেরই গোপন অনুভূতি কিভাবে যেন ব্যাচের সবার চোখেই খুব বেশি করে পড়তে থাকে। সবাই বেশ চাপার স্বরে নিজেদের মধ্যে বলা বলি শুরু করে। ভাই ভাই দেখেছিস শাগনিকা রাজশ্রীকে? সবসময় দুটো কীরকম আঠার মধ্যে চিপকে থাকে। মাঝে মাঝে তো ব্যাচে একসাথে ঢোকে দেখেছি, পাশাপাশিও বসে আবার। শুধু তাই নয়, ওদের দুজনের মধ্যে আমাদের আড়ালে ভালোই গল্প গুজব চলে, বুঝলি? ব্যাপারটাতে তো অন্যরকম গন্ধ পাচ্ছি। হ্যাঁ ঠিক তাই, চুপকে চুপকে প্রেম চলছে না তো ওদের মধ্যে?
শাগনিককে দেখিস না কিরকম হা করে তাকিয়ে থাকে রাজশ্রীর দিকে, সব সময় কেমন একটা অন্য মনস্ক হয়ে থাকে। খাতায় আবার মাঝে মাঝে লুকিয়ে কি সব লেখেও যেন। कुछ तो गड़बड़ है इन दोनों के बीच में, जानना पड़ेगा। বন্ধুবান্ধবরা নিজেদের মধ্যে গোপনে আলাপ আলোচনা করতে করতে হঠাৎ করেই গোটা ব্যাচে ব্যাপারটা ছড়িয়ে যায়। কানে চলে যায় শাগনিক আর রাজশ্রীরও। একদিন সরাসরি কয়েকজন ছেলে শাগনিককে চেপে ধরে। ভাই সত্যি করে একটা কথা বলতো, রাজশ্রীকে কি তোর খুব পছন্দ নাকি? শাগনিক বেশ অপ্রস্তুতে পড়ে যায় নিজের এই সদা সর্বদা গোপন সত্যিটা প্রকাশ্যে আসা দেখে। কোনো মতে বলে, হ্যাঁ কী সব বলছিস তোরা? আমাদের চোখে দুটো খারাপ নয় চাদু, বল বলছি কেসটা কি? ওদিকে রাজশ্রীকেও ওর বান্ধবীরা বলে ওঠে, কি রে রাজশ্রী, তোকে তো মনে হয় শাগনিক খুব পছন্দ করে, তা তুইও কি মনে মনে ড্যাশ ড্যাশ ড্যাশ? আচ্ছা এই দেখ মেয়ে লজ্জা পাচ্ছে, তার মানে কিন্তু সামথিং সামথিং বলেই হেসে ওঠে সবাই। রাজশ্রীও বেশ লজ্জায় পড়ে যায়, তবে একটা কথা জেনে তার মনটা কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে। সে মনে মনে শাগনিককে পছন্দ করা শুরু করলেও এটা বুঝতে পারেনি যে শাগনিকও তাকে পছন্দ করে মনে মনে। তাই বান্ধবীদের কাছে এই কথাটা শুনে সে আপন মনে হেসে ওঠে। ওই আমাদের কথার উত্তর না দিয়ে তুই হাসছিস কেন রে? বল বলছি, তুইও কি শাগনিককে পছন্দ করিস নাকি? না, শাগনিক বা রাজশ্রী কেউই নিজেদের বন্ধুবান্ধবদের কাছে এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, কারণ তাদের মধ্যে একজনের বিশ্বাস ভরা অপেক্ষা ছিল। সে নিজের ভালোবাসার কথা জানাবে আর অপরজন ভালোবাসার কথা জানবে। তবে শাগনিক মনে প্রাণে অপেক্ষা করত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর জন্য, কারণ সে তারপরেই রাজশ্রীকে নিজের মনের কথা জানাবে বলে ভেবে নিয়েছিল। আর সেদিনকে রাজশ্রীর চোখের আড়ালে তৈরি করা নিজের স্বপ্নময় জগৎটাকেও দেখাবে। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা চলে আসে হঠাৎ করেই। শাগনিকের খুব টেনশন হচ্ছে। না না, পড়া হয়নি বলে নয়, তবে এবার কেন যেন সে অন্যবারের মতন পড়ায় মন বসাতে পারেনি। মনটা সবসময় চঞ্চল, সবসময় কেমন একটা যেন উড়ু উড়ু হয়েই ছিল। আর এসবের মধ্যে এভাবে যে হঠাৎ মাধ্যমিক পরীক্ষাটা তাড়াতাড়ি চলে আসবে, সত্যিই কল্পনার বাইরে ছিল। কিন্তু এসবের মধ্যে সে ভোলে না একজনের কথা, রাজশ্রীর কথা। কি রে, তোর এখানে সিট পড়েছে শাগনিক? প্রশ্নটা শুনে চমকে ওঠে শাগনিক। এক ঝটকায় পিছন ফিরে তাকায় আর দেখে রাজশ্রী দাঁড়িয়ে। তুই এখানে? হ্যাঁ, আমারও তো এখানেই সিট পড়েছে। তোকে এখানে দেখে আমি তো পুরো অবাক। আমিও ভাবতেই পারছি না যে তোর সিটও এই স্কুলেই পড়েছে। শুধু স্কুলে নয় পাগল, এক রুমেও। হেসে বলে রাজশ্রী। শাগনিকও হাসে। রাজশ্রী বলে, তা বল এক্সামের প্রিপারেশন কেমন? বেশ মুষড়ে পড়ে শাগনিক বলে, খুব টেনশন হচ্ছে রে রাজশ্রী, কে জানে কি হবে আজ। দেখ তোর আবার টেনশন কি, দেখি সব পারবি তুই। একবার প্রশ্নটা পেলেই হলো, তারপর দেখিস তোর হাতের স্পিড তোর অজান্তেই হাই হয়ে গেছে। তুই সব পারবি, অত টেনশন করিস না, বুঝলি? বলছিস? একদম, তুই দেখে নিস, আমি যা বলছি তাই হবে। রাজশ্রী জোর গলায় ভরসা দেওয়ার পর শাগনিকের কাঁধে হাত রেখে বলে, অল দ্য বেস্ট, তোকে পারতেই হবে শাগনিক, আর আমি জানি তুই পারবি। মুহূর্তের মধ্যে সব টেনশন কেমন যেন হাওয়া হয়ে যায় শাগনিকের মনের ভিতর থেকে। তার পরিবর্তে এক অসীম আত্মবিশ্বাস ভরে ওঠে। সেও বলে, তোর পরীক্ষাও যেন খুব ভালো হয় রাজশ্রী, খুব ভালো। দুজন দুজনের থেকে শুভেচ্ছা ও ভরসা পেয়ে নিজের নিজের জায়গায় বসে পরীক্ষার প্রশ্নপত্র আসার অপেক্ষা করতে থাকে। একটা সময় পর প্রশ্ন আসে, আর শাগনিক ও রাজশ্রী দুজনের পরীক্ষাই সেরা হয়। একটা একটা করে পরীক্ষা এভাবেই শেষ হয়ে যায়। আর প্রত্যেক পরীক্ষার আগে গুরুজনের আশীর্বাদ ও প্রিয়জনের ভরসা, এই দুটো যেন প্রধান ভূমিকা পালন করে শাগনিক ও রাজশ্রী দুজনের জন্য। শেষ পরীক্ষাটা আসার দিন সবাই খুশিতে মেতে উঠলেও মন খারাপ হয়ে যায় শাগনিকের, কারণ আজকের পর সেই টানা 3 মাস যে রাজশ্রীর সাথে তার দেখা হবে না। অপরদিকে রাজশ্রীর মনটাও সিক্ত হয়ে উঠেছে। ঘন ঘন দীর্ঘশ্বাস
ফেলে সে তাকাচ্ছে শাগনিকের দিকে, কিন্তু দুজনেই মনের কথা চেপে রেখে দিয়েছে। বুক ফাটছে দুজনের, তবুও মুখ ফুটছে না কারো। কে জানে ভালোবাসা পেতে গিয়ে যদি বন্ধুত্বটাই হারিয়ে যায়। শেষ হয়ে যায় শেষ পরীক্ষা। দীর্ঘদিনের বিরহ সম্মুখে আসায় রাজশ্রী যেন শাগনিকের সামনে গিয়ে মায়া বাড়াতে পারে না আর। পরীক্ষা শেষ হতেই চলে যায় সে। শাগনিক যখন বুঝতে পারে রাজশ্রী চলে গেছে, তখন তার খুব খারাপ লাগে। এবার সে যোগাযোগ করবে কিভাবে ওর সাথে? ফোন নাম্বারটা তো আদান প্রদান করা হয়নি তাদের, কারণ বাড়ির ফোনে কথা বলা কারোর পক্ষে সম্ভব হতো না। তাহলে উপায়? রাজশ্রী আমার সাথে দেখা না করে চলে গেল এভাবে, আমি এবার কি করি? পাগলের মতন অস্থির হয়ে ওঠে শাগনিক, কিন্তু রাজশ্রীর সাথে আর কোনো রকমের কোনো যোগাযোগ করতে পারে না সে। 3 মাস কাটার মুখে শাগনিক একেবারে রাজশ্রীর বাড়ি গিয়েই হাজির হয়। বাড়ির সামনে পৌঁছতেই দেখে তালা ঝোলানো। বুঝতে পারে রাজশ্রী বাড়ি নেই। সে ব্যর্থ মনোরথ হয়ে চলে যেতে থাকে। এমন সময় একটা বান্ধবীর সাথে দেখা হয় তার। কিরে শাগনিক, কেমন আছিস? এই তো ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা এদিকে কি রাজশ্রীর সাথে দেখা করতে এসেছিস নাকি? হ্যাঁ রে, তা রাজশ্রী ঘুরতে গেছে নাকি? বাড়িতে তালা ঝোলানো দেখছি। ওমা, তুই জানিস না রাজশ্রী তো বিয়ে হয়ে গেছে, তাও প্রায় 3 মাস হতে চললো। মেয়েটা আরও কিছু বলল, কিন্তু শাগনিকের কান অবধি আর কিছুই পৌঁছায় না। পায়ের তলার মাটি বা মাথার ওপরের আকাশের অস্তিত্ব খুঁজে পায় না সে। মুহূর্তের মধ্যে সমস্ত আলো চোখের সামনে থেকে সরে গিয়ে গহীন অন্ধকার দেখতে থাকে। নিষ্পলক চোখ দুটো থেকে নিজের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিয়ে আনে অশ্রুকে। ওর বিয়ের জন্য ওকে বাড়ি থেকে খুব জোর করেছিল জানিস। ও চায়নি বিয়ে করতে, বাধা দিয়েছিল বারবার, অনেক কেঁদেছিল, কিন্তু ওর বাড়ির লোক শোনেনি ওর কথা। ওদের নাকি অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়, অল্প বয়সে বিয়ে না হলে ওদের সম্মানহানি হয়। তাই রাজশ্রীর সাথে একজন স্বর্ণ ব্যবসায়ীর বিয়ে দিয়ে দিয়েছে ওর বাড়ির লোক। জানিস রাজশ্রীর বর না ওর চেয়ে অনেক বড়, আর অনেক দূরে হয়েছে ওদের বিয়েটা। খেয়ে জানে মেয়েটা কেমন আছে। ঠিক আছে, আমি এখন আসি, বুঝলি? এই বলে মেয়েটা চলে যায় সেখান থেকে। আর শাগনিক সেখানেই নিষ্প্রাণ পাথরের মূর্তির মতো নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে নেমে আসা শ্রাবণধারা যেন থামতেই চায় না তার। নিজেকে কেমন যেন মৃত বলে মনে হতে থাকে তার। একটা গগনভেদী আর্তনাদ করে কেঁদে ওঠে শাগনিক রাজশ্রীর নাম নিয়ে, রাজশ্রী। আর তারপর পাগলের মতন হাউ হাউ করে কাঁদতে থাকে ধুলো মাখা মাটিতে বসে পড়ে। এতটাই মর্মভেদী সে কান্না, যা সে পৃথিবীর কাউকে ব্যাখ্যা করে বোঝাতে পারবে না। কাঁদতে কাঁদতে সে বলতে থাকে, রাজশ্রী, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। আমি তোকে ভালোবাসি রাজশ্রী, আমি তোকে অনেক ভালোবাসি। তুই তো শুধু আমার ছিলিস, তাহলে কি করে আমার থেকে এতটা দূরে চলে গেলি? কেন রাজশ্রী, কেন? আমি তোকে আমার ভালোবাসার কথা বলতে পারিনি বলে তুই কি এটাও বুঝিসনি আমার ভালোবাসা? ফিরে আয় তুই আমার কাছে, ফিরে আয় রাজশ্রী। এই আঘাতটা শাগনিক সহ্য করতে পারে না। সে পাগলের মতন হয়ে যায়, সে হৃদয়হীন হয়ে যায়, ভুলে যায় ভালোবাসা কি, তার অনুভূতি কেমন। শুধু বুকের মধ্যে এক আকাশ আক্ষেপ নিয়ে থেকে যায় তার অব্যক্ত অনুভূতি, অব্যক্ত ভালোবাসা, যার শুরু ও শেষ একটাই, রাজশ্রী। যে ডায়েরিতে সে কবিতা, গান, ছবি এঁকে অপেক্ষা করে থেকেছিল নিজের মুখে সবটুকু বলার জন্য, সেই ডায়েরির শেষ পাতা চোখের জলে ভিজিয়ে সে লেখে নিজের শেষ কথা। বলার ছিল অনেক কথা, কিন্তু হলো না তার বলা। একসাথে চলবো বলে হলো না পথ তার চলা। হারিয়ে গিয়েও আছো তুমি আমার এই হৃদয় জুড়ে, যত্নে তোমায় রাখবো সেথায় নিজে মরমে পড়ে। তোমার প্রতি নেই আমার অধিকার, কিন্তু তুমিই বাঁচার আশা। ভালো থেকো তাই তুমি, ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা। আর কাউকে ভালোবাসতে পারেনি শাগনিক, পারেনি কাউকে রাজশ্রীর জায়গায় বসাতে।
কেটে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কলেজের পড়াশোনাও সমাপ্ত হয়ে গেছে ততদিনে, আর তারপরও কেটে গেছে 6টা মাস। এর মধ্যেই সে খবর পায় রাজশ্রী নাকি খুব ভালো আছে ওর সংসার নিয়ে। ওর বরের পৈতৃক ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে, আর ওদের একটা ছেলেও হয়েছে। খুব ভালো আছে ওরা। শাগনিক চাকরির জন্য হন্যে হয়ে ঘোরে, অনেক পরিশ্রম করে, তবে সবটাই ভালোবাসাকে বাদ দিয়ে। এই জীবনে তার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। চাকরি পায় শাগনিক, আর রাজশ্রীও ওর পরিবার নিয়ে ব্যাঙ্গালোরে শিফট করে। চিরতরে হারিয়ে যায় শাগনিকের অব্যক্ত অনুভূতি, অব্যক্ত ভালোবাসা। কেউ আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করার নাম তো ভালোবাসা, কিন্তু না বলা ভালোবাসাকে হারিয়ে ফেলার নাম কি? এতক্ষণ আপনারা শুনছিলেন প্রীতম গোস্বামী ও সুস্মিতা গোস্বামীর কলমে অব্যক্ত। আজ গল্প পাঠে, পরিচালনায় এবং সূত্রধর হিসেবে ছিলাম আমি প্রীতম। অন্যান্য ভূমিকায় ছিলেন সুমিত, পায়েল, মিনা, রানা, অভিজিৎ, ঈশান, সুমন, সুস্মিতা, নিকিতা, শুভেন্দু, জয়শ্রী ও তনুশ্রী। পোস্টার ডিজাইন করেছেন সুমিত। আজকে আমাদের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন।